ধরুন কোনো একটি থানায় সংঘবদ্ধ মব বারবার হামলা চালাচ্ছে। লক্ষ্য একটাই, থানার ভেতরে থাকা পুলিশদেরকে হত্যা করা। থানা তখন কার্যত একটি জ্বলন্ত ফাঁদে পরিণত হয়েছে। নিচতলায় আগুন, অস্ত্রাগারে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর উপরতলায় ধোঁয়ার মধ্যে অবরুদ্ধ 60 থেকে 65 জন পুলিশ সদস্য। এই অবস্থায় পুলিশ কি করবে? এরকমই একটি ঘটনা ঘটে 2024 সালের 5 আগস্ট হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায়। বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে 5ই আগস্টের তথাকথিত সেই অভ্যুত্থানের দিনে সেদিন সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে। ওই দিন সংঘবদ্ধ একটি সহিংস মব বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে এবং অর্ধ শতাধিক পুলিশকে অবরুদ্ধ করে। অবশ্য দেশের অধিকাংশ থানায় সেদিন অগ্নিসংযোগ করা হয়েছিল। সারা দেশে পিটিয়ে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয় অসংখ্য পুলিশ সদস্যকে। তবে বানিয়াচংয়ের ঘটনাটি ছিল অন্যান্যগুলোর থেকে একদমই ভিন্ন। ফিরে যায় মূল ঘটনায়। 5 আগস্ট বানিয়াচং থানায় সংঘবদ্ধ মব নিয়ে বারবার হামলা চালাচ্ছিল জঙ্গিরা। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তৌহিদি জনতা আরো বেশি সংখ্যক লোক জোগাড় করে থানা আক্রমণ করছিল। লক্ষ্য একটাই, থানার ভেতরে থাকা পুলিশদেরকে হত্যা করা। থানা ঘেরাও করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, নিচতলা জ্বালিয়ে দেওয়া হয়েছে, অস্ত্রাগার পুড়ছে। উপরতলায় 60 থেকে 65 জন পুলিশ সদস্য ধোঁয়া ও আগুনের মধ্যে আটকে আছেন। এই অবস্থায় পুলিশ কি করবে? তাদের কি আত্মরক্ষার অধিকার নেই? আত্মরক্ষার্থে তারা কি করতে পারে? এই বাস্তবতায় বানিয়াচং থানার পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। এটি কোনো পরিকল্পিত আক্রমণ নয়, কোনো প্রতিশোধমূলক অভিযানও নয়। এটি ছিল জীবন বাঁচানোর শেষ চেষ্টা। তবু এই গুলিতে আক্রমণকারীদের কয়েকজন নিহত হন বলে শোনা যায়, যা ঘটনাকে আরো ভয়াবহ করে তোলে। এরপর হাজার হাজার সহিংস জনতা থানাকে সম্পূর্ণ ঘিরে ফেলে এবং তারা প্রকাশ্যে থানার ভেতরে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়। দিনভর সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। গভীর রাত পর্যন্ত চলে আলোচনা। শেষ পর্যন্ত মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের পক্ষ থেকে দাবি আসে অন্তত একজন পুলিশকে তাদের হাতে তুলে দিতে হবে, তা না হলে কাউকেই উদ্ধার করতে দেওয়া হবে না। একবার ভেবে দেখুন, একজন জীবিত পুলিশ কর্মকর্তা, যিনি রাষ্ট্রের একজন প্রশিক্ষিত আইন প্রয়োগকারী সদস্য, তাকে জনতার হাতে তুলে দিতে বলা হচ্ছে যেন তারা প্রকাশ্যে তাকে হত্যা করতে পারে। এই দাবি কোনো আকস্মিক দাবি নয়। ওই সংঘবদ্ধ সহিংস আক্রমণকারীরা থানায় বারবার হামলা চালিয়ে পুলিশকে গুলি চালাতে বাধ্য করেছিল। পুরোটাই ছিল তাদের মেটিকুলাস প্ল্যানেরই অংশ। হয়তো পুলিশ গুলি না চালালে নিজেরাই নিজেদের দলের কাউকে হত্যা করে পুলিশের উপর দায় চাপিয়ে দিত। হয়তো এভাবেই তারা পুলিশ হত্যাকে জাস্টিফাই করত। আগুন দিয়েও যখন থানা ভর্তি প্রায় 50 জন পুলিশকে হত্যা করা সম্ভব হয়নি, তখন অন্তত একজন বলি দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সংঘবদ্ধ সহিংস গোষ্ঠী। পুলিশ সদস্যদের উদ্ধারের সময় ঠান্ডা মাথায় একজনকে বেছে নেয় জঙ্গিরা। ওই দিন থানায় অবরুদ্ধ অর্ধ শতাধিক পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জে সরিয়ে নেয় সেনাবাহিনী। শুধুমাত্র একজন বাদে, তার নাম এসআই সন্তোষ চৌধুরী। জঙ্গিরা প্রথমে সন্তোষকে পিটিয়ে হত্যা করে, তারপর তার নিথর দেহ নিয়ে যায় বানিয়াচং বড়বাজার শহীদ মিনার মাঠে। সেখান থেকে ভোর রাতে সন্তোষের মৃতদেহ থানার সামনে এনে ফেলে রাখে তারা। পরদিন সকাল 10টার দিকে সন্তোষের মৃতদেহ গাছে ঝুলিয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে কি বলেছিলেন শোনা যাক। প্রথমত তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য, কিন্তু সেনাবাহিনী তাদেরকে দেয় নাই। তাই তারা বলছে, বিরক্ত হয়ে বলতেছে যে এখন সন্তোষকে না দিয়ে গেলে তো আমরা এখানে রাস্তা ছাড়বো না, আপনারা তাদেরকে একজনকে নিয়ে যেতে পারবেন না। সন্তোষ কোনো র্যান্ডম চয়েস ছিলেন না। জনতা স্লোগানের মতো করে তার নাম চিৎকার করছিল, সন্তোষ চাই, সন্তোষ চাই। অন্য কোনো পুলিশ সদস্য নয়, শুধু
তাকেই তাদের দরকার। থানার ভেতর সন্তোষ ছাড়াও আরো বহু অস্ত্রধারী পুলিশ ছিলেন। যদি গুলি চালানোই অপরাধ হয় তবে প্রশ্ন আসে, তাহলে শুধু সন্তোষ কেন? প্রত্যক্ষদর্শীদের বয়ানে বাস্তবতা উঠে আসে। স্থানীয়রা জানান সন্তোষ চৌধুরী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতেন, আইনের আওতায় আনতেন, কোর্টে পাঠাতেন। এলাকার এক বাসিন্দার ভাষায়, যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তারাই সন্তোষ চাই স্লোগান তুলেছিল। তার ভাষায়, সাধারণ মানুষের জন্য সন্তোষ ভালো মানুষই ছিলেন। থেকে মাদকের বিরুদ্ধে সে অভিযান চালাইতো। কিছু কিছু মানুষ যারা ইয়াবা ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, কিছু মদের ব্যবসা করে, তারা ওই এক অক্টায় তুললো সন্তোষ চাই, সন্তোষ চাই, সন্তোষের বিচার চাই। ঘটনার দিন থানার তৎকালীন পরিদর্শক তদন্ত আবু হানিফ বলেন, হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে ইট পাটকেল মারতেছিল, থানা পোড়ায় দিছিল। যে দোতলা বিল্ডিং তার প্রত্যেকটা রুম আগুন দিয়ে পোড়ায় দিছিল। নিচতলায় আগুন, উপরতলায় একটা রুমে আমরা বন্দি ৬০-৬৫ জন লোক। নিচে অস্ত্রাগার পুড়তেছিল আর ধোঁয়া আমাদের চোখে মুখে লাগতেছিল। হয়তো আর ১০-১৫ মিনিট থাকলে আমরা শ্বাসকষ্টে মারা যাইতাম। সিরাজগঞ্জের এনায়েতপুরের মতো ঘটনা ঘটতো আর কি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে স্পষ্ট যে এসআই সন্তোষ গুলি করেছিলেন থানা আক্রমণ ঠেকাতে এবং অন্তত ৬৫ জন মানুষের জীবন বাঁচাতে। তবু গভীর রাতে যখন সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যদের উদ্ধার করা হচ্ছিল, তখনই সন্তোষকে লাইনে দাঁড় করানোর মুহূর্তে জনতা তাকে ছিনিয়ে নিয়ে যায়। থানা চত্বরেই তাকে পিটিয়ে হত্যা করে। পরদিন ৬ আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এক ভয়ঙ্কর প্রদর্শনী হিসাবে। এই পুরো ঘটনার মূল প্রশ্নটি তাই থেকেই যায়, কেন শুধুমাত্র এসআই সন্তোষ? প্রশ্নটা শুধু আমার নয়, প্রশ্নটা সন্তোষের মায়েরও। চাকরি করছিল, এটা তো আমার মা হই, আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না? সন্তোষের বাবা আজও একটি প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। উদ্ধার অভিযানের পর সবাই তো ফিরল, শুধু আমার ছেলেটা কেন ঘরে ফিরল না? হ্যাঁ, সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি। তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে আর ও একাই রয়ে গেছিল। উত্তরটা হয়তো আমরা সবাই জানি। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা থানায় বসে প্রকাশ্যে স্বীকার করেছে যে তারাই এসআই সন্তোষের হত্যাকারী। তারা গর্ব ভরে বলতে থাকে, তারাই আন্দোলনের সময় থানায় আগুন দিয়েছিল। বাণিজ্যক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। বাণিজ্যক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তুই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই। আজকে আমি স্ট্রিট নিয়ে এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। এই ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর চক্ষু লজ্জার খাতিরে সন্তোষের হত্যাকারীকে গ্রেফতার করলেও পরদিনই জামিনে মুক্ত হয় ঘাতক। মুক্তি পেয়ে খুনি 2 আঙ্গুল দিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে বিজয় মিছিল করে, হাসতে হাসতে ক্যামেরার সামনে দাঁড়ায়। সেই হাসিটা ছিল শুধু একজন খুনির আত্মতৃপ্তির হাসি নয়, ওটা ছিল একটি ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার প্রতীক, যেখানে একজন পুলিশ কর্মকর্তাকে জনতার হাতে তুলে দিয়ে হত্যা হতে দেওয়া হয় আর খুন স্বীকারকারী প্রকাশ্যে ঘুরে বেড়ায় জামিনে। হাস্যোজ্জ্বল মুখে ফেসবুকে লাইভ করে তার দোসরদের অভিনন্দন জানায়। পুলিশ ভাইদের কাছে আমার প্রশ্ন, আজ যদি সন্তোষের জন্য ন্যায় বিচার না হয়, আজ যদি সন্তোষের খুনি দম্ভ ভরে নিজ মুখে খুনের স্বীকারোক্তি দিয়েও বহাল তবিয়তে আনন্দ মিছিল করতে পারে, তাহলে কাল যে এই খুনিরাই আপনাদের সাথেও একই কাজ করবে না, তার গ্যারান্টি কি? ২৪ জুলাইয়ের সন্ত্রাসী হামলায় সরকার নিহত পুলিশ সদস্যদের প্রকৃত সংখ্যা গোপন করলেও আপনারা তো জানেন প্রকৃত সংখ্যা। আপনারা আপনাদের সহকর্মীদের হারিয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, যাদের হাতে লেগে আছে আপনাদের ভাইদের রক্ত। সেই হাত দিয়ে থানায় বসে টেবিল চাপড়ে আপনাদের হুমকি দিচ্ছে। নিজেদের বিবেককে প্রশ্ন করুন, এই খুনিদের বিচার করুন।
এসআই সন্তোষ চৌধুরী কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, যিনি মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আইন প্রয়োগ করেছিলেন, আর 5 আগস্ট নিজের জীবন বাজি রেখে অন্তত 65 জন সহকর্মীর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন। তার অপরাধ একটাই, তিনি মাথা নত করেননি। সন্তোষ আজ নেই। আমি নিশ্চিত বর্তমান সরকার সন্তোষ হত্যার বিচার করবে না। হয়তো এই নারকীয় হত্যাকাণ্ডের বিষয়টাও ধীরে ধীরে চাপা পড়ে যাবে, কিন্তু সন্তোষের বাবা মা আজীবন বয়ে বেড়াবেন সেই শূন্যতা, যার কোনো বিচার নেই, যার কোনো জবাব নেই। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য চেতনা হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমার মা হই আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলেখানে বাঁচলো না, ফিরে আসলো না।